ইউনূসের এবং জামাতিদের তাণ্ডবে মানুষ একদম ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে গেছিল। নারী, পুরুষ, ছেলে, বৃদ্ধ, বনিতা, মানে ভয়ঙ্কর অবস্থা। সেই অবস্থা থেকে বিএনপি এটাকে কিভাবে ট্যাকল করে, কারণ তারা তো সোললি একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। সো আই ওয়ান্ট টু সি হোয়াট দে ডু। আর কে কি বললো, অনেক কথাই তো বলছে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আছে, হ্যাঁ দেখলাম ডিক্লেয়ার করেছেন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান। ওই সময় তো বাংলাদেশ সোসাইটি, আর ওই ইলেকশনে কিন্তু প্রতীক থাকবে, রাজনৈতিক দলের প্রতীক থাকবে না, কোনো প্রতীক থাকবে না। সেখানে যদি আওয়ামী লীগ গ্রাসরুটের কেউ ইলেকশন করতে চায়, কে আটকাবে তাকে? এখন আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল আপনার যে এলাকা বা আমার যে উপজেলা বা আমার পাশের যে উপজেলা, ওখানে যে যে মানুষকে দিয়ে মানুষ উপকৃত হবে, যে মানুষের পপুলারিটি আছে, যে মানুষের গ্রহণযোগ্যতা আছে, যে এখন 18 মাসে পুরনো সরকারের সাথে একটা কম্পারিজনেরও ব্যাপার চলে আসছে। 18 মাস কেমন ছিলাম, আগে আমরা আসলে কেমন ছিলাম, সেই কম্পারিজনে যে ভালো ক্যান্ডিডেটকেই দেবে। তখন তো আর স্থানীয় সরকারে তো এইসব দেখতে চাইবে না। হ্যাঁ, গভর্নমেন্ট পার্টির যদি সরাসরি একটা মার্কা, মনে করেন বিএনপির মার্কা আছে, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, এইসব, সেটা ডিফারেন্ট। কিন্তু এখন তো মানুষ দেখবে, মার্কা তো আর দেখবে না। মার্কা তো নয়, আনারস মার্কা হবে, টেবিল মার্কা হবে, আমি করছি এসব ক্যাম্পেইন, চেয়ার মার্কা হবে, ঘোড়া মার্কা হবে, হরিণ মার্কা হবে। তো সেখানে হরিণের পিছনে যে মানুষটা দাঁড়ায় আছে, সেই মানুষটার গ্রহণযোগ্যতা থাকলে সে পাশ করবে, এটাই হচ্ছে কথা। এখন ওইখানেও যে স্থানীয় সরকারেও যে কোনো প্যাচ হবে না ব্যাপারটা তা না, কারণ মানে একটা উপজেলায় বাড়ি ভাই সবাই সবাইকে চেনে। হ্যাঁ, সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে জানে। এখন ফর এক্সাম্পল আওয়ামী লীগের অনেক ভালো একজন ক্যান্ডিডেট আছেন ফর এক্সাম্পল, এবং একটা নির্বাচনে একটু বিস্তৃত করে বলতে হবে, একটা নির্বাচন কিন্তু বাংলাদেশের 90-এর পরে বাংলাদেশের, বা 2008 বা 96 বা 2000, এই সময়ের পর ধীরে 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 বাংলাদেশের নির্বাচনটা কিন্তু অর্থ নির্ভর নির্বাচন হয়ে গেছে। প্রচুর অর্থ লাগে। আমরা হাসাহাসি করি বামপন্থীরা সবাই ঝাড়ে বংশে কেন ফেল করছে, কেন জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, কেন ভোট পায় নাই। কারণ একটা নির্বাচন উঠাতে মিনিমাম 2, 3, 4, 5 কোটি টাকা লাগে। বামপন্থীদের ওই টাকা নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ভেরি ফিউ বামপন্থী আছে যাদের ওই টাকা আছে, নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। বাড়ি ভাই আপনিও জানেন, আমিও জানি। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছে ইলেকশন করতে 10 কোটি টাকা লাগে, ওই 10 কোটি টাকা তার নাই, ইলেকশন করতেছে না। ওর কথা আমি ও মানে ও হতেছে আরেকটা আসিফ নজরুল, নামেরও মিল আছে, ক্যারেক্টারেরও মিল আছে, ভিনডেকটিভ, বিকজ হি ইজ এ রটেন পারসন, একটা ছেলে। ওর কথা আমি বলতেই চাই না। ওদের যে গ্রুপটা আছে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পারসন সে। হ্যাঁ, বাট এটা সত্যি কথা, অনেক টাকা লাগে। কেন আমি বললাম এই যে বামপন্থীরা ফেল করছে, এটা আমরা খুব হাসি, ট্রল করি। দ্য রিজন এটা কিন্তু একটা রিজন। নাহলে মনীষা তো অনেক ভালো ক্যান্ডিডেট, মানে শিশুর পাস, কিন্তু পাস করে নাই। জামাতের একটা লোক পাস করে ফেললে, বা বিএনপির থেকে কি মনীষা খারাপ ছিল? না, আমি কিন্তু চিনিও না তাকে, আমি বামপন্থী না, কিন্তু আমি বলছি আর কি রিয়েলিটি ফ্যাক্ট। এখন কি হবে? এখন যেমন বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনও সেম, অর্থ, পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল প্রেশার, পলিটিক্যাল একটা অর্ডার রাখা এবং ব্যাকআপ। আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট যদি ভালো হয়, সে যদি নির্বাচনে দাঁড়ায়ও, ফর এক্সাম্পল সে একটা প্রতীকে নির্বাচনে দাঁড়াইলো, ওর পিছনে যে পলিটিক্যাল ব্যাকআপ বা ফোর্স, ওর জন্য তো ক্যাম্পেইন করতে হবে, ওর জন্য তো নানা ধরনের, আপনি জানেন একটা নির্বাচনে কত ধরনের কাজ করতে হয়। সেই যে ফোর্সটা কি হবে, তার পলিটিক্যাল মানে অ্যালায়েন্স, যে তার যে নিজের পিছনে যে রাজনৈতিক দলটা আছে, শক্তিটা আছে, সামাজিক এবং রাজনৈতিক বোদ্ধা শক্তি স্থানীয় সরকার নির্বাচনে লাগে। আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর মতো আওয়ামী লীগের সেই সাংগঠনিক ব্যাপার স্যাপারই তো আর নাই, বিক্ষিপ্ত অবস্থা। 18 মাসেও একটা করতে পারে নাই। কিন্তু একটা ব্যাপার তো স্থানীয় সরকার নির্বাচনে এবার যেমন এলাকা ভিত্তিক যে যার মতো করে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে,
স্থানীয় সরকারের ইলেকশনে যদি আওয়ামী লীগ ইলেকশন নাও করে, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তো কারাকারি থাকবেই। অবশ্যই আওয়ামী লীগের ভোট তো চাইবেই, এবং আওয়ামী লীগের যে এলাকার মানুষগুলার, যেটা আমি এই নির্বাচনে দেখলাম, এলাকার মানুষগুলার একটা কি অবস্থা হয়েছে জানেন? উভয় সংকট। কারণ তাদেরকে তো বেঁচে থাকতে হবে, তারা তো আর কোটি কোটি টাকার মালিক না যে বড় মানে 5ই আগস্টের পরে চলে যেতে পারছে। লিভিং দেয়ার 18 মাসে আরো সর্বশান্ত হয়েছে, আরো সর্বশান্ত হয়েছে। মনে করেন যার নামে একটা কেস, সেই কেস বাড়ি ঘড়ি ঘোটা বাটি সব বিক্রি করে তাকে কেস লড়তে হয়েছে। আপনাকে রিয়েলিটি আমাদেরকে মানতে হবে। আমরা এখানে মুখে যত কথাই বড় বড় বলি, এটাই বাস্তবতা। এই বাস্তবতায় তাদেরকে এক্সিস্ট করতে হয়। এক্সিস্ট করতে হলে, এলাকায় থাকতে হলে তাদের একটা সাপোর্ট সিস্টেম দরকার আছে। কারণ সমাজে তো অসামাজিক হয়ে কতদিন থাকবে? সমাজের তো তার সব ধরনের সাপোর্ট লাগবে। সে একটা বাজারে যায়, তার বাচ্চাটা স্কুলে যায়, তার বউটা বাজার আরেকটা বাড়িতে যায়, তারপরে তার একটা সামাজিক সোসাইটি আছে, তার একটা বাচ্চাটার একটা সোসাইটি আছে। সবকিছু মিলে আমাদেরকে সবকিছু, তার সিকিউরিটির ব্যাপার আছে। একটা পার্সন একটা ভোট, বাট তার উপরে সে একটা ফ্যামিলির একটা মানুষ, যার হয়তো ছেলে হোক মেয়ে হোক নারী পুরুষ, সে ওই ফ্যামিলির কর্মক্ষম ব্যক্তিও হইতে পারেন। ওই ফ্যামিলিটার অনেক কিছু, ওই ভোটটা তো শুধু ভোট না, একটা 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 ইনস্টিটিউশনের মতো, তার ছোট ওই পরিসরে। তো সেই পরিসরে আমরা যদি যতই আমরা বলি, সে যে ভোট দিতেও হয়। আর স্থানীয় সরকার নির্বাচন তো আরো ভয়ঙ্কর। আমরা বলি যে এমপি ইলেকশন অনেকে অ্যাভয়েড করতে পারে, বাট উপজেলা নির্বাচনে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ কি, দিন শেষে সেই বাড়ির ছেলেটা, লোকটা, মানুষটা, মহিলাটা হয়তো একটা হোটেলে যাবে, একটা জায়গায় বসবে, তার একটা সমাজ আছে। এটা কিন্তু এত ইজি না। স্থানীয় সরকার নির্বাচনটা উইল বি ভেরি, এটা আরো টাফ। সেই জন্য বারবার একটা কথাই বারবার বলছিলাম, আমরা আওয়ামী লীগের উচিত ছিল 18 মাসে অ্যাটলিস্ট সাংগঠনিক ভাবে একটু স্ট্রেংথ তৈরি করা। কারণ আপনি কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ সুইজারল্যান্ড, কেউ ইন্ডিয়া, বা কেউ কলকাতা, কেউ দিল্লি বসে তো বললে হবে না। ওদেরকে সার্ভাইভ করতে হয়। এতদিন ভরা সার্ভাইভ করার পরে কতটা ডেডিকেটেড, কতটা ভ্যাটার্ন, আপনি চিন্তা করেন কতটা ভ্যাটার্ন, বলবো না, সরি ভুল ওয়ার্ড, মানে ডেডিকেটেড, কতটা তাদের ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। এখনো পর্যন্ত তারা টিকে আছে। কিন্তু হাউ লং? মানে আমি যদি দেখে ওকে ফাইন, 3 গ্রাম পরে আমি একটা আলো দেখতে পাই, দেন ওকে, বাট আপনাকে তো সেই প্রোটেকশনটা দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনটা আমি যখন শুনছি এটা হবে, আমি একটু মানে আমার কাছে একটু মানে মনে হচ্ছে যে এটা এমপি ইলেকশনের থেকে টাফ হবে। কারণ এটা প্রত্যেকটা মানুষকে চেনে। এবং প্রবাসী নেতাদের ফেরার মতো অবস্থা কবে নাগাদ হতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। আওয়ামী লীগের কোন নেতার সাথে, এই যে আমি টক শো করি যেমন, এরকম মাঝে মাঝে ওনাদেরকে খুব কম ডাকি, আমার সাথে যোগাযোগও কম হয়, ফোনও মাঝে মাঝে ধরে না, ইদানিং তেরা কথা হয়তো শুনতে চায় না, আমি জানি না। ম্যাক্সিমাম সময় আমার ফোন ধরে না। এটা একটা আশ্চর্য ব্যাপার। প্রথম খুব ধরতো, নিজে থেকেও করতো, এখন ধরে না। এনিওয়েজ ইটস ওকে, ওনাদের একটা পার্সোনাল ব্যাপার তো থাকতেই পারে, বাট আমি জানি না। কিন্তু আমার কাছে বাংলাদেশের নেতাদের যেতে হবে। যদি 40,000 4 লাখ লোক জেলখানায় থাকে, সেখানে আমি মনে করি ফার্স্ট 20,000 বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম সারির নেতাগুলোর হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাদে ওনার যে নেতা, ওনার যে রাজনৈতিক দলের পদ প্রতিপদধারী, তাদেরকে বাংলাদেশে যেতে হবে। আর না হলে, আমি এটা আপনার শোতে বলতেছি, ইট ইজ ট্রু, আমার কাছে যেটা ফিল করে আমি বলি। আর না হলে ওনাদের বলতে হবে যে যা হয়েছে, 5ই আগস্ট হয়েছে, ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে। আমাদের অনেক এবং প্রমিজিং প্রচুর নেতা আছে কম্পারেটিভলি ইয়াং এজ, ওনাদেরকে দিয়ে স্টেপ ডাউন করা উচিত। দুটোর মধ্যে তো যে কোনো একটা করতে হবে। দলকে বাঁচাতে গেলে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এখন ওনারা কি এটার জন্য প্রস্তুত? ইদার নিজেদেরকে যে জেলে, কারণ গেলে তো ওনাদেরকে ছেড়ে দিবে না, জেলেই পড়বে না। আমু চাচারা তো জেলেই আছেন। তো এটা করতে হবে, অথবা বলতে হবে যে ওকে ফাইন, উই আর স্টেপিং ডাউন, ইউ গাইজ মুভ ফরওয়ার্ড, আমরা
উপদেষ্টা হয়ে সাহায্য করবো, আই ডোন্ট নো ওনাদের পলিসি কি, বাট আমি যদি ওখানে থাকতাম আমি তো ডেফিনেটলি এই কাজটা ফার্স্টেই করতাম। আজকে ছাত্রলীগের একজন নেতা আমাদেরকে বলছিল নতুন আওয়ামী লীগকে সিনিয়র উপদেষ্টা হিসেবে থাকবে, কিন্তু নিউ জেনারেশনের পালস বুঝে নতুন নেতৃত্ব আনতে হবে। রাইট, যেটা আমিও বলি, কারণ ওদের একটা ভাষা আছে, প্রত্যেকটা এইজ গ্রুপের একটা ভাষা আছে, সবার এইজ গ্রুপের ভাষা তো বোঝা যায় না, কিন্তু আপনি যদি বলেন একজন 70 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মানুষের এইজ গ্রুপের যে ভাষা, এটাকে বলে জেনারেশন গ্রুপ। একটা 30-25 এর এইজ গ্রুপের ভাষা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তার অর্থ কি যে আমার 60 গ্রুপের মানুষকে আমি বাদ দিব পৃথিবীতে? এরকম এই যে এরকম এমপি মন্ত্রী হয়, কিন্তু আপনি তো লিডারশিপে তো আনবেন। আমি কি আপনাকে বুঝাতে পারলাম? আপনি তো লিডারশিপে আনবেন, আপনি তো লিডার তৈরি করতে তো হবে। ফর এক্সাম্পল, এই যে আওয়ামী লীগের, আপনি আওয়ামী লীগের প্রশ্ন আনছেন, আপনি আওয়ামী লীগের টাইটেল করছেন, সেজন্য আমি আওয়ামী লীগের কথাই বলতেছি। ফর এক্সাম্পল, এই যে আওয়ামী লীগের এতগুলো নির্বাচন হলো, বিগত সময়ের কথা বলতেছি, 4টা নির্বাচন, আচ্ছা 8 বাদ দেন, 14, 18, 24, তারপরে মনে করেন স্থানীয় সরকার নির্বাচন হলো, স্থানীয় সরকারের অনেক আওয়ামী লীগের মানে ভাইস চেয়ারম্যান, মহিলাদের অনেক 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 চাহিদা ছিল। মহিলাদের ব্যাপারে মানে শেখ হাসিনা মানে ফেনোমেনাল, ওনাকে কেউ টাচ করতে পারবে না, উনি এত পেট্রোনাইজ করছে মহিলাদের, সেটা ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এমপি হলো, মহিলা এমপি হলো, তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে এমপি হলো, বা বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার এখন যেটা নির্বাচন হবে সেখানে যে নেতৃত্ব তৈরি করা, এটা কি আওয়ামী লীগ করেছে? নো। কয়টা ছাত্রলীগের ছেলে পেলে, আমি তো ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ করি না বা করতামও না, আমি বলছি আর কি যে যদি তৈরি করতো, কারণ কি আপনি যখন নাকি একটা সাংগঠনিক রেসপন্সিবিলিটিটা দিয়ে দিবেন, ছাত্রলীগের পরে তো তার দলীয় একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে। ছাত্রলীগ তো একটা সহযোগী সংগঠন, একটা দেবেন, আচ্ছা ঠিক আছে তুমি মহিলা একটা ছাত্রলীগ করো নেতা, তুমি এমপি হয়ে যাও, এই বাঞ্চটাকে আমি তৈরি করব ফর দ্য ফিউচার, আজকের দিনের জন্য। হ্যাঁ, এখন আমিও এমপি হব, আমার ভাইও এমপি হবে, আমার চাচাও এমপি হবে, দ্যাটস ওয়াই স্প্রেড করে নাই, বটবৃক্ষ ছড়ায় যায় কেন, অনেক অনেক শাখা প্রশাখা। এবং আওয়ামী লীগের সেই পটেনশিয়াল মানে ভুরি ভুরি, আমি এত পটেনশিয়াল ভার্সেটাইল রাজনৈতিক দলের কর্মী হতে পারে এত ওই ঝড়ের মধ্যেও, এটা একটা মানে একটা ইউনিক ব্যাপার এই রাজনৈতিক দলটার। এবং তারা তাদের নেতা মানে শেখ হাসিনার জন্য আরামসে মরে যেতে পারে, মানে ভয়ঙ্কর, এটা একটা বিশাল ব্যাপার, এটা তো একটা অ্যাচিভমেন্ট এই রাজনৈতিক দলটার। তো উচিত ছিল এই পজিশন গুলাতে এই ছেলে পেলে গুলোকে দেওয়া। আমার যদি পাওয়ার থাকতো আমি 100% দিতাম, দরকার নেই তোমরা করো, এই জায়গায় চলে যাও, এই জায়গায় চলে যাও। তাহলে কি হইতো, আজকের দিনে অনেক অনেক নেতা, তাই না? এটা তো করে নাই, স্টিল 18 মাসে নারীর অংশগ্রহণ রাজনীতিতে প্রথম চান্স সেটা সেখানে মানে একেবারে স্পিকার, বিরোধী দলের নেতা, উপনেতা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে ব্যাপকভাবে অংশগ্রহণ আমি দেখলাম। কিন্তু আবার এখন একেবারে অন্যদিকে চলে যাচ্ছে দেশটা, এবং বিএনপিও কিন্তু যথেষ্ট পরিমাণ নারীকে মনোনয়ন দেয় নাই, জামাত তো ডিক্লেয়ার দিয়ে দেয় নাই, জামাতের নারী নেত্রীরা বলছেন আমরা এটা মেনে চললাম। আজকে আবার আফগানিস্তানের একটা লর কথা বাংলাদেশের মিডিয়াতে খুব করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হার না ভাঙবে ততক্ষণ মারতে পারবে বাংলাদেশ এদের সাথেই থাকবে। আমার এক পরিচিত এক মহিলা কলিগ বলতেছে খবরটা পড়েই আমার হাড় গড়ে ব্যথা করতেছে। ও মাই গড, বাংলাদেশের মানুষ বুঝে নাই যে বঙ্গবন্ধু বা মুক্তিযোদ্ধারা কি একটা দেশ আমাদেরকে দিয়েছে। এখানে প্রতিটা মানুষের সমান অধিকার, এখানে নারী পুরুষ আলাদা করে কিছু নাই, বৌদ্ধ হিন্দু খ্রিস্টান, এই সংবিধানটাকেও নষ্ট করে দিতে চাইছে। মানে বাংলাদেশের মানুষ নারী আসলে ইজিলি পেলে বোধহয় এরকমই হয়। 18 মাসেই ত্রাহি ত্রাহি অবস্থা, দেখেন কোনো কিছু পায় নাই, বিএনপি কে সব ভোট দিয়ে দিছে,
তাই না? বিএনপির কথা আমি তো সেটাই বললাম, বিএনপি নিয়ে আমি খুব বেশি উক্তি করতে চাই না, এই জন্য কারণ জাস্ট ফর্ম করলো, বাংলাদেশের মানুষ আসলে প্রচন্ড ভাবে দেশটাই একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা চলে যাচ্ছিলাম। জামাত আমাদেরকে নিয়ে যাচ্ছিল, হিজবুত তাহরির আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তারপরে হেফাজত নিয়ে যাচ্ছিল, বিএনপিরও সঙ্গত ছিল, বিএনপি স্ট্র্যাটেজির জন্য করেছিল, ক্ষমতায় যাওয়ার জন্য করেছিল, যে কোনো কারণে করেছিল ছিল। কিন্তু তারপরেও একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন বিশ্বের অনেক দেশই একসেপ্ট করেছে, পাশের দেশ ভারতও করেছে। সো আমি দেখতে চাই যে আসলে ওনারা কি করছে। বাট আপনি যদি ফান্ডামেন্টাল কিছু বিষয়ে বলেন, ফর এক্সাম্পল রুমিন ফারহান এইরকম একজন নেতা, ওনাকে বিএনপি ক্যারি করতে পারে নাই, বাদ দিতে হয়েছে, তাই না? হ্যাঁ, আমি 2-3টা বিষয়ে শুধু এমনি বলবো যেটা আমার কাছে স্ট্রাইক করেছে। একটা, রুমিন ফারহান। ফজলু আঙ্কেল, ওনাকে নিয়ে মানুষজন বিতর্ক করে। আমি একটা পোস্ট দেখছিলাম, উনি জয়কে গালি দিচ্ছে, এই করছে ওই করছে। পলিটিক্সে বহু গালিগালাজ করে, এভরিথিং ইউ ক্যানট, আপনি যদি বসে থাকেন ধরে, পলিটিক্সে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু করতে হয়। এমনও হইতে পারে বিএনপি আওয়ামী লীগ একসাথে আবার যুদ্ধ করবে, আন্দোলন করবে, হতেও পারে। এখন ফজলু আঙ্কেলকে তো দিলেন না ওনারা। মুক্তিযুদ্ধের কথা 18 মাস যে 2-3 জন লোক বলছে যে রায়খান পান্না, অ্যাডভোকেট ফজলুর রহমান, রাইট? ওনারা কাকে দিলেন? হাফিজ সাহেবকে দিলেন। সাথে কাকে দিলেন? প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলেকে দিলেন, ইশরাক হোসেনকে, যে ছেলে নিজে বসে থেকে চেয়ারে 32 নম্বরটা ভেঙে ফেলছে। ইমাজিন করতে পারেন? এটাকে কি আমি তাহলে বিএনপির রিওয়ার্ড ধরবো? রিওয়ার্ডের জন্য দিলেন সাদেক হোসেন খোকার ছেলেকে? ওয়াই? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টাই কেন? সো অনেক কিছু প্রশ্ন করার আছে, অনেক কিছু আমি বলতে পারি এখানে। এই বিএনপি যা করছে, তারেক রহমান অফিস করবেন 21শে ফেব্রুয়ারিতে, অফিস করতেই পারেন, উনি ব্যস্ত, উনি অনেকদিন পরে ক্ষমতা পেয়েছেন, দেয়ার আর লটস অফ ওয়ার্ক, উনি করতে হবে। উনি কি ঈদের দিন অফিস করবেন? বাড়ি ভাই, আমাদেরকে না আমাদের ফান্ডামেন্টাল জায়গাগুলো খুঁজে বের করতে হবে, আমাদের মূল। উনি কি ঈদের দিন অফিস করবেন? উনি কি পূজার দিন অফিস করবেন? করতে পারেন পূজার দিন, উনি তো হিন্দু না। ঈদের দিন তো অফিস করবেন না। সবে বরাতের দিন বাংলাদেশের ভাষার জন্য, এই যে আপনি কথা বলতেছি, এই ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে ভাষা পেয়েছি। সেই ভাষা ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ, যে আজকের দিনেও এইখানে বসে আমি উদযাপন হচ্ছে, কালকে হবে 21 তারিখ, আপনাদের দেশে হয়, পৃথিবীর সমস্ত ব্যাপী ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে কোনটা? 21 ফেব্রুয়ারি। বিকজ বাংলাদেশ নামক একটা দেশে কতগুলো প্রাণ দিয়েছিল একটা ভাষাকে পাওয়ার জন্য। সেই দিন উনার মনে হয়েছে উনি খুব ব্যস্ত কাজ করবেন না, তা দেখি উনি কিভাবে 21শে ফেব্রুয়ারিটা নতুন ক্যাবিনেট নিয়ে এখনো কথা বলার সময় হয় নাই, তবে একটা জায়গায় তো কথা তৈরি হয়ে গেছে। একজন মন্ত্রী খুনের মামলার আসামি, তিনি চাঁদাবাজিকে বৈধতা দিয়ে ফতোয়া দিয়েছেন। এই চাঁদাবাজির উপর, পরিবহনের চাঁদাবাজির উপর দ্রব্যমূল্য নির্ভর করে, আপনি এবং উনি কিভাবে কি কনভিনসিংলি, আমি 4-5 বার শুনলাম ওনার বক্তব্যটা, বারবার শুনলাম যে কতটা কনভিনসিংলি আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে মানুষগুলো খুব সহজ সরল, তারা কিন্তু কনভিন্সড হয়ে যাবে। সবাই কিন্তু এভাবে চিন্তা করবে না। এই যে ছোট ছোট কথাগুলো আপনি বা অন্য অনেকে বলে, বা আমাদের থেকেও যারা ভালো, আমার থেকেও যারা ভালো করে বিশ্লেষণ করে তারা বলে, কিন্তু কতটা কনভিনসিংলি উনি কথাটা বললেন। ইনডাইরেক্টলি কি বললেন? চাঁদা ইজ ভ্যালিড। উনি করলেনটা কি? মানে মন্ত্রী হয়ে ওনার ফার্স্ট ব্লান্ডার, বিসমিল্লাহ। ওকে, লেটস সি হোয়াট, আমরাও তো দেখবো। কিন্তু এখন অনেকে বলবেন, আমি আসলে বিএনপি নিয়ে এই মুহূর্তে মানে কি বলবো, ওকে ফাইন, আমরা কারণ দিন শেষে সবাইকে জিজ্ঞেস করলে একটা জিনিস বলে, হুইচ ইজ ট্রু, যে ও মাই গড একটু স্বস্তি পাইলাম। তো মানুষ মনে করছে স্বস্তি, কিন্তু তারপরে অনেকে জিজ্ঞেস করে ইউনুসটা কই, ও এখনো দেশে বসে রয়েছে কেন? আপা ও কি রাষ্ট্রপতি হয়ে যাবে? আচ্ছা বাড়ি ভাই, ওগুলো কি রাষ্ট্রপতি হয়ে যাবে? সবাই জিজ্ঞেস করে। আজকের পত্রিকাতে একটা নিউজ আছে,
উনি এই যমুনায় আরো 1 সপ্তাহ থাকবেন, এরপরে গুলশানের গুলশানের বাড়িতে উঠবেন, এবং 1 সপ্তাহ পর থেকে উনি গ্রামীণ সেন্টারে বসতে শুরু করবেন। উনি খলিলকে ওইখানে করাতে পেরেছেন। উনি কি এই সূত্রে রাষ্ট্রপতির আশা করেন? আমি সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে। উনি উনি মানে কি, তাহলে মানে উনার কোনো প্ল্যান নাই উনি বাইরে যাবেন? উনি 1 সপ্তাহ পর থেকে বসে থাকা, মানে ওখানে যে বসা মানে কি? মানে সত্যি কথা বলতে এই লোককে বিশ্বাস করা, আর এই লোক তো একলা না, এই লোকের পিছে তো লোক আছে। নাহলে খলিলুর রহমান ফ্রম নোওয়্যার, এবং আমরা যতদূর শুনেছি তারেক রহমানের অন্য চয়েস ছিল, সেখান থেকে খলিলুর রহমানকে দেওয়া, এটা তো মানে এত সাদা চোখে বুঝলে তো হবে না। আমার মন্ত্রীরা বলতেছে আমরা তো জানতামই না আমরা মন্ত্রী হব, মানে মানুষকে কত বোকাটা ভাবে সবাই। সো দ্যাট এটা আমারও প্রশ্ন আসলে উনি কি করবেন। এখন বলা হচ্ছে খলিলুর রহমান যেহেতু লন্ডন বৈঠকটা ইনিশিয়েটেড ছিলেন, ওই বৈঠকের কারণে তারেক রহমানের ইচ্ছায় নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েছে, এবং ওইভাবে তিনি একটা আস্থাভাজন মানুষ তৈরি করে হয়েছেন। খলিলুর রহমান এর আগে 2001 এর ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসার পটভূমি তৈরি করেছিলেন। এখন তারেক রহমান টিকে নিয়ে আসলেন। আমেরিকানদের চয়েস থাকতে পারে, যেটা ট্রাম্পের চিঠিতে একটা আছে, আমাকে ট্রাম্প তারেককে বলছেন আমাকে আপনি এই ব্যাপারে সহযোগিতা করবেন। হ্যাঁ, ডাইরেক্টলি, ওটা তো চিঠি না, ওটা একটা ফরমাইশ। ওটাকে আপনি কি চিঠি বলতে পারেন বাড়ি ভাই? কোনো এই চিঠির কারণে খলিলের মতো লোক দরকার এখানে আমেরিকা। এক্স্যাক্টলি। তার মানে কি শুধু যে এটা রিওয়ার্ড খুশি হয়ে বিএনপি দিয়ে দিছে ব্যাপারটা তো তা না, এটাও এক ধরনের নেগোসিয়েশনের কারণেই দিছে, বা নেগোসিয়েটর হিসেবে এই 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 মন্ত্রণালয়ে কাজ করবেন। মন্ত্রণালয়েও তো ব্যাপার আছে, তাই না? তার মানে কি, হ্যাঁ, যেটা আমরা বেসিক্যালি আমরা যারা অনেক ট্রোলিং আমি দেখেছি, যে অনেকে হয়তো তাকে খুব লাইটলি নিয়েছিল, ও কি হবে অন্যান্য উপদেষ্টাদের মতো, বাট তার মানে কি উনি একটা কামেলদার মানুষ তাদের জন্য। বিএনপি ওনাদের ওই টেরিটরির জন্য, ওই বেল্টের জন্য সে খুবই ইউজফুল, এটা তো নিশ্চিন্ত। তার এই যে কূটনৈতিক ব্যাপারগুলা ভালো, তাদের পারপাসটা সার্ভ করে। সো বাট একটা যে শুধু খুশি হয়ে বিএনপি দিয়ে দিয়েছে, এটা আমার মনে হয় না। আরো কোনো রিজন আছে, ধীরে ধীরে আমরা জানতে পারবো যে আসলে কি কি রিজন আছে, বা কেন খলিলুর রহমান গেছে, এবং খলিলুর রহমান যদি ওই সব বিষয়গুলোকে তারেক রহমান, এখানে অনেক ব্যাপার আছে। এমনও হতে পারে 2 বছর ডাউন দ্য লাইন উনি হয়তো এই মন্ত্রিত্ব অন্য কেউ আসবে, সেটাও তো হতে পারে। এটা ডিপেন্ড করে। বাংলাদেশ নামক রাষ্ট্রটা আগে কি আমরা শেখ হাসিনা নিয়ে অনেক কথা আছে, কিন্তু শেখ হাসিনা কারো কাছে দায়বদ্ধ ছিলেন না। শেখ হাসিনা যখনই কোনো কান্ট্রির সাথে নেগোসিয়েশন করতে বসতেন, আরে ভাই আপনি জানেন, কোনো কান্ট্রি, 2টা কান্ট্রির ভালো মন্দ ব্যাপার, বাণিজ্যের ব্যাপার, বোথ কান্ট্রির যখন থাকতো, তখন শেখ হাসিনার ফার্স্টের ব্যাপার ছিল আমার দেশ কি বেনিফিশিয়ারিটা পাবে, আমার দেশ ওখানে কোথায় আছে। কিন্তু এখন কিন্তু এটা নেগোসিয়েশনের ব্যাপার, এবং আমরা পিছনে। অনেকগুলো আলটিমেটামের বিনিময়ে হয়তো এটা করতে, কন্ডিশনের বিনিময়ে হয়তো তারেক রহমান এসেছে। তো সবাই তো তাকে এমনিতেই তো ওই কন্ডিশনস গুলো তো ওনার আছে। এখন উনি ক্ষমতায় গিয়ে কন্ডিশনস ভুলে যাবে, এটার জন্য আরো অনেক ধরনের সাপোর্ট সিস্টেম ওনার দরকার হবে। সেটা কি তারেক রহমানের আছে? এটা ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদের রাজনীতিটা পুরোটা এখন আর আমাদের বাংলাদেশের হাতের মধ্যেই নাই বাড়ি ভাই। আমাদের ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রিতে ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গটা খুব গুরুত্ব দিয়েছিল, এবং ওইখানে তারা বলছে বিএনপির সাথে সম্পর্ক উষ্ণ করতে চাই গভর্নমেন্টের সাথে, এবং নরেন্দ্র মোদীর চিঠি সেটাই তারা ইয়ে করছে। সেটা এখন এই কারণে কি আওয়ামী লীগ অফিস খুলছে, বা আওয়ামী লীগের উপরে টর্চারটা সেইভাবে কিন্তু আমরা দেখছি না। কিন্তু এখন আওয়ামী লীগের সাথে টর্চার করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক হবে কিনা, এমন হিসাব নিকাশ আছে?
আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ব্যাপারটা, কূটনৈতিক ব্যাপারটা আমি এইভাবে দেখছি আর কি, যেটা বলছি। জানি না তো কেমন আসলে। আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ব্যাপারটা, ইন্ডিয়া, বাংলাদেশ সরকার, যেহেতু বিএনপি আছে সরকারে, তাই বিএনপি, বাংলাদেশ সরকার, এটাকে আমার মনে হয় আমরা সেপারেট করে দেখা উচিত। আমি দেখতে চাই। এবং বাংলাদেশের মানুষের সাথে এখন যেমন অফিসগুলো খুলে দিচ্ছে, এই যে আপনি ফার্স্টেই বলেন স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, যে কোনো রাজনৈতিক দল, আমরা বলি যে বিএনপি, আওয়ামী লীগ তো জামাত বিএনপি কে সাথে নিয়েই চলছে, সাথে নিয়ে চলতে হয়। যতই আপনি ল্যান্ডস্লাইড বিক্রি নিয়ে আসেন আর যাই আসেন, এলাকায় গিয়ে যখন নির্বাচনটা হবে, ভোটারের কাছে চাইতে হয়। ভোটের গায়ের মধ্যে ভোটার তখন ভোটার হয়, একটা নাম্বার, সেটা তখন আর আওয়ামী লীগ বা বিএনপি থাকে না। সুতরাং এই যে এখন স্থানীয় সরকার নির্বাচনটা করবে, ফর এক্সাম্পল কোন আওয়ামী লীগের কোন, যেহেতু মার্কা নাই, কোন লোক দাঁড়াবে কি দাঁড়াবে না, ফাইন্যান্সিয়াল অনেক ব্যাপার থাকে, কেউ দাঁড়াবে না, বিএনপি থেকে লোক দাঁড়াবে, বা অন্যান্য যেসব দল আছে, আমার আসলে কিছু দলের নাম নিতে মন চায় না, আছে, তারা যদি দাঁড়ায়, তারা তো সবাই যায় ভোট চাবে না? এবং তারা ওইখানে ওই মনে করেন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার বা উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাকে তো তার ওই জায়গাটা চালাতে হবে না? তখন কাদেরকে নিয়ে চালাবে? মানুষকে নিয়ে চালাতে হবে না? সো ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। এখন কথা হচ্ছে এই ডেলিকেট সিচুয়েশনটা আওয়ামী লীগ কিভাবে হ্যান্ডেল করবে। বাট এটা যদি মনে করা হয় যে আওয়ামী লীগও যদি মনে করো ও বিএনপির জন্য আমাদের, ভারতের জন্য আমাদেরকে দেয় না, ইউ আর ডিমেনিং ইয়োর সেলফ। আপনি আপনার যোগ্যতাকে খাটো করে দেখবেন। কোন রাষ্ট্র আমাকে, রাষ্ট্রের জন্য আমার রাজনৈতিক দলের এক্সিস্টেন্স দিচ্ছে তারা, আমি এটা হলেও আমি বিশ্বাস বলবো না। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস হাউ আমি এইভাবেই দেখি জিনিসগুলোকে। মানে ভারত বলছে দেখে বিএনপি আওয়ামী লীগ দরজা খুলতেছে, অফিসের দরজা, এটা কখনো হয় নাকি? আওয়ামী লীগ দরজা খুলতে পারতেছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আরেকটা তথ্য শুনলাম আছে, যেটা আমি একইভাবে শুনলে, জিয়াউর রহমান নাকি ওই সময় জামাতের উত্থান ঠেকানোর জন্য শেখ হাসিনাকে রাজনীতিতে নিয়ে আসছিলেন, এবং এখন বিএনপি জামাত যে জায়গায় চলে গেছে, ওইটা আটকানোর জন্য আওয়ামী লীগকে নিয়ে আসবে রাজনীতিতে। প্রথম কথা হইতেছে যে জিয়াউর রহমানের ওই গল্প আমি শুনি না, আমি নতুন শুনছি। জিয়াউর রহমান যদি ওটা করে থাকেন, মানে অদ্ভুত একটা ব্যাপার। উনি নিয়ে আসলেন ফট করে জামাতকে, ফট করে গোলাম আজমকে, ফট করে উনি জামাতকে দিয়ে শাহজিজের মতো লোকদেরকে বসায় দিলেন, আবার ফট করে উনি শেখ হাসিনাকে 80-র দশকে নিয়ে আসলেন। এমনি হয় না আসলে, পাজল গুলা এমনি মিলে না। তারপরেও আমি যদি ধরেও নিই, কারণ আমি আপনার কাছে শুনলাম, আমি এটা শুনিই নেই, হ্যাঁ। এবং ওনার যে কার্যকলাপ, একটা হয় না যে একটা মানুষের কাজ কাম দেখেও তো বোঝা যায়, হ্যাঁ উনি তারপরে অল্প দিনই বেঁচে ছিলেন, কিন্তু তারপরে ওনার স্ত্রী ছিলেন, ওনার স্ত্রী তো জানতেন। সে এমন তো না যে জিয়াউর রহমান যেভাবে তার দলটাকে শুরু করেছিলেন, খালেদা জিয়া কমপ্লিটলি অন্য জায়গায় গিয়ে শুধু মুক্তিযুদ্ধ নিয়ে আগায় গেছেন, ব্যাপারটা তা না, কিন্তু সেই ধারাতেই উনি থেকে গেছেন। খালেদা জিয়ার কথা বলতেছি। সো আমি এরকম কোনোদিনও শুনি নাই, এবং ওনাদের রাজনৈতিক কর্ম পরিচালনা ওনারা যে করেছেন, সেটা তো আমি সেরকম কিছু আমি চোখে পড়ে নাই। আপনি যদি অ্যানালাইসিস করেন, এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2, ধরে নেন 1%, 0.5% সত্যিও যদি হয়, সেটাকে ঠেকানোর জন্য যদি বিএনপি আওয়ামী লীগকে স্পেস দেয়, আমি তো বলবো থামস আপ, দেওয়াই উচিত। জামাতের পলিটিক্স করা উচিত না, এবং করবেও না ভবিষ্যতে। কখনো না কখনো জামাত তো ব্যান হবেই। এই বছর একটা ভয়ঙ্কর আমরা স্ট্রেসের মধ্যে ছিলাম। এই বছর যেহেতু বাংলাদেশের মানুষ জামাতকে রিজেক্ট করেছে, আজকে কতগুলো মেয়েকে দেখলাম তারা অনলাইনে বিজনেস করে, আমি অনেক দেখি, খুব পপুলার, আমার আপনার থেকে অনেক পপুলার তারা, খুবই ইন্ডিপেন্ডেন্ট। কতগুলো মেয়েকে যে দেখলাম, একটা মেয়েকে দেখতেছিলাম, ও কোনো কারণে বলছে জামাতের ক্ষমা চাইতে হবে জামাতের আমিরকে, ভালো লেগেছে। সো আমার মনে হয় যে যদিও এটা হয়েও থাকে যে বিএনপি জামাতকে বাড়ি দেওয়ার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে,
গুড, বিএনপি উইল বি অ্যাপ্রিসিয়েটেড, বিএনপি কে সবাই প্রশংসা করবে, কারণ এই ধারায় না গেলে দুই পক্ষই যদি, বিরোধী দলেও মুক্তিযুদ্ধের পক্ষের লোক থাকবে, সরকারি দলেও থাকবে, এটা যদি না হয় তাহলে আমরা আমাদের আগামী সময়টা তো ভালো আসবে না বাড়ি ভাই। জামাত 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে যাচ্ছে এবার। হ্যাঁ, উনি তো গেছে, বলছে যে বিরোধী দলীয় নেতা নাকি, ও মাগো, বিরোধী দলের নেতা বলে উনি, বিরোধী দলের নেতাদের নাকি যাইতে হয়। এই ভদ্রলোককে নিয়ে আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলি। হ্যাঁ, এই ভদ্রলোককে দেখলাম সে ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিয়ে ময়লা সাফ করতেছে এই জামাতের আমিরটা। তো উনার আসলে, আপনার শোর মাধ্যমে বলতে চাই, উনার মনের ভিতরে যে ময়লাটা আছে না, মহিলাদেরকে নিয়ে উনি যে ময়লা ময়লা কথা বলে, ওনার মনের ভিতরে, ওনার দলের মানুষের যে, ওনার যে মনের ভিতরে যে ময়লাগুলো, কালিমাগুলা, বাইরের রাস্তা পরিষ্কার করতে হবে না, মনের কালিমা ময়লাগুলো দূর করে ফেলুক ওনারা, তাহলে সমাজটা, সোসাইটিটা একটা ভালো জায়গায় যাবে, যেখানে প্রতিটা মানুষ তার প্রাপ্য সম্মান পাবে। চিন্তা করেন বাংলাদেশের অবস্থা কোথায়, আমরা এখানে ঘর ঝাড়ু দেই, ক্লিন করি, সবকিছু করি, এটা আমাদের পার্ট অফ লাইফ। ইটস আ পার্ট অফ লাইফ। উনি এমন দেখাই দেন, উনি বিশাল একটা কাজ করে ফেলছেন, উনি ঝাড়ু দিচ্ছেন, একটা গ্লাভস পরে ঝাড়ু দিতেছে। মানে গ্লাভস পরে ঝাড়ু কখন আপনি দিবেন? কারণ আপনি যখন মানুষকে দেখাতে যাবেন। আমাদের তো সময় থাকে না, এই যে কাজটা শেষ করে, আচ্ছা 20 মিনিট ব্রেক পাইছি, একটু পরিষ্কারটা করে ফেলি, একটু রান্নাটা করে আসি, তাই তো? উনার আগে মনটা পরিষ্কার করতে হবে, মনটা ঝাড়ু দিয়ে ক্লিন করতে হবে, ওনার মনের মধ্যে যে নোংরা গুলো আছে। শায়লা আহমেদ লোপা, আমরা শেষ করবো, আর কিছু যোগ করতে চান আপনি? আমি আর কিছু যোগ করতে চাই না। আমি চাই যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা জরুরি, এবং আওয়ামী লীগ যেমন সংগঠিত হওয়া জরুরি, এবং আমার মনে হয় যে বিএনপি সরকারের উচিত কিভাবে এই কাজটা করতে পারে, বাংলা আওয়ামী লীগকে, প্রতিহিংসার রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত। এই দুই দলের মধ্যে যে প্রতিহিংসাটা, এটা বন্ধ করে একটা সুস্থ ধারায় রাজনীতি করা উচিত, যেখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, আমাদের 4 মূলনীতি, সেটাকে সমুন্নত থাকবে, যেটা নাকি বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বীর উত্তম, উনিও মুক্তিযুদ্ধে গেছেন, কার নেতৃত্বে গেছেন? বঙ্গবন্ধুর নেতৃত্বে গেছেন। সুতরাং এখানে একটা জায়গায় যদি আমরা, ওনারা ঠিক হয়ে যান, তাহলে আমার মনে হয় যে সামনের সময়টা ভালো আসবে। বাট আমাদের ইমিডিয়েটলি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের রাজনীতিতে ইনক্লুসিভিটি খুবই দরকার। সেখানে আওয়ামী লীগ ফিরতেই হবে, এবং আওয়ামী লীগ ফিরবে, আমার মনে হয় সেটা যদি আরো স্মুথলি ফিরে, সেটা আরো ভালো। লোকেরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগের মানে আমলে টেলিভিশন চ্যানেলগুলোতে 2 দলের লোকই যেত। তৃতীয় মাত্রায় মিস্টার জিল্লুর রহমান এক পাশে বিএনপি রাখতেন, জামাতও রাখতেন, হেফাজতও রাখতেন, বামপন্থীদের রাখতেন, আর এক পাশে আওয়ামী লীগের নেতাদের নিতেন। দ্যাট ওয়াজ দ্য সিনারিও। ইভেন দো 71 টিভি, মোজাম্মেল বাবু ভাইয়ের সবগুলোতে, সময় সবগুলোতে। এখন ব্যাপারটা ওরকম না, এখন আধা গণতন্ত্র, মানে হাফ পোর্শনও না, একটা সার্টেন অ্যামাউন্ট পিপলের জন্য গণতন্ত্র, বাকিরা পরাধীন অবস্থার মধ্যে আছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু যারা বলছে, তারা যে কি বলছে, তারা কি এটা বুঝতে পারে তারা কি বলছে? তো জামাতের যখন নাকি 5ই আগস্টের পরে ওয়াকার সাহেব যখন বলল একটা নিষিদ্ধ দলকে, জামায়াতে ইসলাম, উনি জামাতের আমিরের সাথে বসবেন, তখন এটা কোনো, মানে উনি বসছেন না, মানে ওইটাকে কিভাবে ব্যাখ্যা করবে? আর সবচেয়ে বড় কথা, একটা রাজনৈতিক দলের আবার কিভাবে বিচার হয়? কোন ব্যক্তির বিচার হতে পারে, অপরাধ করলে, অপরাধ প্রমাণ হলে সেটার বিচার হতে পারে। আপনি মানে ঢালাও ভাবে একটা রাজনৈতিক দলের কিভাবে বিচার হবে? বিচার যখন করবেন, জামাত দিয়ে শুরু করেন। জামাত মানে আমাদের আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে, দুর্ভাগ্য হচ্ছে, আমরা এমনই একটা দুর্ভাগা জাতি যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় গিয়ে এখন বলতেছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের বিচার করতে হবে। এই লুপহোলস আমরাই তাদেরকে দিয়েছি।
আমরা বহু সুযোগ পাওয়ার সত্ত্বেও এদেরকে আমরা ব্যান করি নাই, এদের রাজনীতি আমরা বন্ধ করতে পারি নাই, উপরন্তু আমরা এদের সাথেই রাজনীতি করছি। সবসময় একটা কেমন যেন ওদেরকে স্পেস দেওয়ার একটা প্রবণতা ছিল। আজকে স্পেস দিলে যেটা হয়, বান্দরকে মাথা উঠেছে, এখন তো বান্দর মাথার থেকে নামবে না, এটাই তো স্বাভাবিক। এখন আমি তো আগে আপনার সাথে বা কারোর সাথে বলছি যে অফিস খোলা, এই অফিস খোলাটা নিয়ে একটা জল ঘোলা করবে। আমি জানি না যে অফিস খোলা নিয়ে যে তারা বলবে কন্টিনিউয়াসলি। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, এনসিপির নেতারা, জামাতিরা, তাদের ঘরানার লেখক গিয়ারা বলাই শুরু করেছে তারা অফিস খুলতে পারবে না। কেন পারবে না ভাই? কেন? আপনি যখন ভোটের আগে ভোট চাইতে গেছেন তখন আপনার মাথায় ছিল না এই ভোটটা ফ্যাসিস্টের ভোট, এই ভোটের মধ্যে অপরাধ লাগা আছে, এই ভোট নেওয়া যাবে না? এই ভোটে আপনি এমপি হয়েছেন, এই দেশের মাটিতে আপনি থাকতেছেন, এই ভোট ভাল লাগে না, এই দেশের নেতৃত্ব দানকারী দল যাদের হাত দিয়ে নেতা মানে দেশটা পাইছেন, সেই নেতারাও ভাল লাগে না, বঙ্গবন্ধু তাদের দলও ভাল লাগে না। মানে এটা একটা জোর যার মুল্লুক তার, জোর জুলুমের অবস্থা। সে অবস্থাতে ওনারা যে এইটা বলবেন সেটাই স্বাভাবিক। বাট আমি দেখতে চাই আমাদের যে বর্তমান সরকার এটা বলতে পারবে না যে বিএনপি সরকার একটা ঝুলন্ত সরকার। নো, তাদেরকে মানে বাংলাদেশের মানুষ দিশা পিশা না পেয়ে কোনো চয়েস ছিল না, সেই কারণে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে তাদেরকে জয়ী করে সংসদে নিয়ে গেছে। দ্য রিজন প্রকাশ করা উচিত। গোপনে ব্যক্তিগত চুক্তি করা যায়, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির চুক্তি চলে, এটা গোপন কোনো প্রেম চুক্তি না। গোপনে ক্ষুদ্র ঋণও দেওয়া যায় দরকার হলে, এটা তার ব্যাংকের যদি তিনি চালু করেন সেটা তিনি দিতে পারেন, কিন্তু রাষ্ট্রের চুক্তি তো গোপনে করা যায় না, রাষ্ট্রের ঋণ গোপনে করা যায় না। এই একটা কাজ তিনি করেছেন। আরেকটা মানে তৃতীয় যে ব্লান্ডার তিনি করেছেন সেটা হচ্ছে কতগুলো চুক্তি আছে 20 বছর 22 বছর, কতগুলো 33 বছর। তো উনি 33 বছরের চুক্তিটা করার কে? উনি 33 মাসই থাকার যার যোগ্যতা নেই, তিনি 33 বছর চুক্তি করবেন কেন? এই সবগুলো বিষয়ে অনেকগুলো চুক্তি, বিশেষ করে টার্মিনালের চুক্তিগুলো, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি যেটা হয়েছে, ভালো বাণিজ্য চুক্তি অন্যান্য দেশগুলো করছে, ভারতও করেছে, কিন্তু আমাদের মধ্যে ওই ট্রান্সপারেন্সিটা ছিল না। এইগুলোর নিয়ে এই তিনটা বিষয়ে এলিগেশন আসছে। তার অধিকার নেই, দ্বিতীয়ত এই চুক্তিগুলা গোপনে হয়েছে, তৃতীয়ত অনেক দীর্ঘমেয়াদী হয়েছে। দীর্ঘমেয়াদী হলে এটা দীর্ঘমেয়াদে এটা না নিলেই হতো। যদি 1 বছর 1.5 বছর এরকম একটা ট্রায়াল রানের মতো থাকতো তাহলে সেটা গ্রহণযোগ্য হতো। এই অর্থে বলা যায় যে এই চুক্তিগুলির পিছনে কোনো অসৎ ইচ্ছা আছে, এবং যেটা রাষ্ট্রবিরোধী আজকাল কথা উঠছে, এমন মিডিয়াতে কথা উঠছে যারা অন্তত 7 দিন আগেও কথা বলতে পারতো না, তারাও বলছে। সুতরাং আমি মনে করি এই চুক্তিগুলির পুনর্বিবেচনা হওয়া উচিত, এবং একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকার এই চুক্তিগুলি করবে, কিভাবে করবে না করবে, ফুল ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং পার্লামেন্টের বিতর্কের মধ্যে দিয়ে এই চুক্তিগুলো পর্যালোচনা করে এটা রিভাইজ করা দরকার, এবং দরকার হলে যেটা রাষ্ট্রের পক্ষে যেটা স্বার্থ সম্পর্কিত হবে সেটা করা দরকার। জি, অনেক ধন্যবাদ। এর মধ্যে আরেকটি খুবই বড় একটি খবর কিন্তু বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে আমরা যেখানে জানি যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জায়গাটা একেবারেই তারা এটি এলডিসি অন্তর্ভুক্তির এই বিষয়টি বিগত সরকার এমন একটি জায়গায় নিয়ে এসেছিল, এবং এটি আমরা খুবই বাংলাদেশ একটি উল্লসিত একটি অবস্থায় ছিল যে এলডিসি থেকে বেরিয়ে আসবে। কিন্তু বিএনপি ক্ষমতা নেওয়ার দ্বিতীয় দিনেই তারা জাতিসংঘকে চিঠি দিয়েছে এটি 3 বছর আরো মেয়াদ বাড়ানোর জন্য, সময় দেওয়ার জন্য। এই ইস্যুটি কিভাবে দেখছেন? এটি আজকে কিন্তু বাংলাদেশের সব গণমাধ্যমে আসছে এবং সরকারের পক্ষ থেকে এই আবেদনটি জানানো হয়েছে। এটা আমি দেখেছি। এখন বিএনপি এই কাজটি করছে কেন? অবস্থা তো ভালো না, অর্থনীতিকে অনেকটা বিপর্যস্ত অবস্থা, এটা ভালো না, কখনোই না। আমি যদি মেট্রিক পাস করতে পারি 78 সনে, তাহলে আমি কেন আর 2 বছর পিছিয়ে যাবো? এটা তো আমাদের মর্যাদার প্রশ্ন। এটা আমরা এটার জন্য চেষ্টা করেছি, এটার জন্য বেন দরবার করেছি, আমরা কোয়ালিফাই করেছি, মাথা পিছু আয় আমরা বাড়িয়েছি, এবং সেটার একটা সাস্টেইনেন্স মানে দীর্ঘ সময় মাথা পিছু আয়টা থাকে কিনা এটা প্রমাণ দিতে হয়। 3 বছরের ওই টেস্টটা হয়ে গেছে আমাদের, মানে ডাক্তার হয়ে গেছে, ইন্টার্নশিপ হয়ে গেছে, কিন্তু ডাক্তারের সার্টিফিকেট আমি নিব না, এটা দেরি হয়ে যাচ্ছে।
কিন্তু এই বিএনপি সরকার যেটা করেছে সেটা হচ্ছে এখন তার সামনে কতগুলো ল্যান্ডমাইন পুঁতে রেখে গেছে এই সরকার, এগুলো বিস্ফোরিত হচ্ছে, পে স্কেল আছে, তার রাজস্ব সবচেয়ে দুর্বল করে গেছে এই সরকার ঋণ সবচেয়ে বেশি মাত্রায় বাড়িয়ে গেছে। মানে আওয়ামী লীগ সরকার আমরা 15 বছর ছিল, তাদের একটা ঋণ বেড়েছে, তাদের যে বাৎসরিক আনুপাতিক হার তার দ্বিগুণ করে ফেলেছে এই সরকার। কিন্তু সরকার উন্নয়নের কাজ করেনি, উন্নয়ন ব্যয় সবচেয়ে কম, রেকর্ডেড কম, প্রবৃদ্ধিও কম, মানে সবকিছুতে একটা বিপন্ন করে রেখে গেছে অর্থনীতিকে। এখন এই অর্থে তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে। এমনিতে যদি ইউনূস সরকার ক্ষমতায় এসে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ভেঙে যেত, তাহলে জাতির জন্য এটা পরিত্রাণের হতো। তাহলে আমি মনে করি আজ থেকে 15 মাস আগে হয়তো বিএনপি এই সিদ্ধান্ত নিত না। বিএনপি কেন, যে কোনো নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নিত না। এখন হ্যাঁ, মানসিকভাবে কি আমি এটা সমর্থন আমি করি না, আমি মনে করি কোয়ালিফাই করা উচিত। কিন্তু এতগুলো চ্যালেঞ্জ সামনে আসছে, যখন তাকে মানে যে কোনো দিক দিয়ে বিএনপি এখন একটা উপায় খুঁজছে যে আমি এই জায়গা থেকে কিছু অ্যাডভান্টেজ পাবো। কেন আমি ওই যে আমাকে ট্যারিফ গুলো কম দিতে হবে, আমি অনেক ফ্রি অ্যাক্সেস পাবো অনেকগুলো দেশের জায়গাগুলোতে, মানে ওই কনসেশনটা, মানে এক সময় ধরেন আপনি বিপদে পড়েছেন, রেশন কার্ড নিয়েছেন 71 সনে, পরে যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু দেখা গেল যে ঠিক আপনার গ্রামে ফিরে এসে দেখলেন যে আপনার বাড়ি ঘর কিছু নেই, তবু রেশন কার্ডটা রেখে দিচ্ছেন কিছুদিনের জন্য। এটা কিন্তু দীর্ঘমেয়াদে আমি আশা করি জাতিসংঘ যদি এটা কমিয়ে দেয় বা ওরা যদি বলে 2 বছর, তাহলে হয়তো 2 বছর। আর আমি আশা করবো এর আগে যদি বিএনপি সক্ষমতা পায়, গ্রোথ রেট ভালো হয়, পরিস্থিতি ভালো হয়, রাজস্ব অবস্থাটা ভালো থাকে, তাহলে আগে গ্রাজুয়েশনটা নিয়ে নিবে। এটা নিয়ে নেওয়া উচিত, এটা একটা মর্যাদার প্রশ্ন। কিন্তু এই যে কাজটা এখন বিএনপি যে করলো ক্ষমতায় নেওয়ার প্রথম দিনে, আপনি যদি এতক্ষণ আপনার কথা বলেছেন যে এটি বিএনপি নিয়েছে, এমনি নেয়নি, তারা বাধ্য হয়েছে, এবং এই ক্ষেত্রেও কি মূলত ডক্টর ইউনূসের যে অর্থনৈতিক বা অর্থ বাণিজ্যকে তিনি যেইভাবে রেখে গেছেন, সেইটার ফলটা কি এখন বিএনপি কে ভোগ করতে হচ্ছে? তাহলে বিএনপি কি সেটা বলে দেওয়া উচিত না যে আমরা এই কারণ আওয়ামী লীগকে তো এইটার ক্ষেত্রে কি দোষ দিতে পারবে? আওয়ামী লীগ তো অলরেডি এটার জন্য প্রস্তুত হয়ে তারা উদযাপনের জন্য অপেক্ষায় ছিল আর কি। আপনি এটা যদি একটু পরিষ্কার করেন আপনার বিশ্লেষণ। এটা এখন বিএনপি কেবল ক্ষমতায় আসলো, তার অর্থমন্ত্রী কিভাবে কথা বলবেন আমি জানি না, কিন্তু আজই দেখুন, আজকে সমস্ত মিডিয়া গুলোর মধ্যে বিশেষ করে অধ্যাপক ইউনূসের সাথে যাদেরকে ভাবা হতো যে অত্যন্ত নিবিড় সহকর্মী হিসেবে, টিআইবি, সিপিডি এবং অন্যান্য সংস্থাগুলো, বিভিন্ন পত্রিকা মাধ্যম, বড় বড় অনেকগুলো দৈনিক, এগুলো তার পক্ষে, তারা কিন্তু মুখ খুলে ফেলে শুরু করেছে। তারা বলছেন যে কি জাদুকর, দারিদ্রকে যিনি জাদুঘরে পাঠাবেন তিনি আসলে দেশের মধ্যে দারিদ্রটা নিয়ে চলে আসলেন। এইগুলি বিএনপি কেন বলছে না, এটা তাদের স্ট্যান্সের ব্যাপার। হয়তো প্রথম দিকে তারা একটা মিতবাক একটা অবস্থা তারা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা তার জন্যই দায়ী। কারণ অর্থনীতিকে যে কোনো ইন্ডিকেটরে দেখুন এটা ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে। রাজনীতির ক্ষেত্রে অনেক সময় হয় অধিকার আছে, অধিকার নেই, এইগুলো বায়বীয় ব্যাপার, ইনট্যাঞ্জিবল বলি আমরা যেটাকে, কিন্তু খুব ট্যাঞ্জিবল, খুব হার্ড কোর ডেটা দিয়ে আপনি দেখিয়ে দিতে পারবেন যে এটা অবস্থা খারাপ করে দিয়ে গেছে। যদিও অধ্যাপক ইউনূসের খুব মানে কি বলবো চৌকস একটা প্রেস বিভাগ ছিল, তারা বললো যে আমরা রিজার্ভ বাড়িয়ে দিয়ে গেছি এবং সেটা 6 মাসের খাওয়া রেখে গিয়েছি, এরকম একটা কিছু বললো। রিজার্ভটা বাড়লো কিসের জন্য, এটা কিন্তু এই ব্যাখ্যা হয়তো তার মাথার মধ্যে আসে না। রিজার্ভটা তো বাড়লো আমি মূলত যে আমদানি মূলধনী পণ্য, আমাদের ইন্টারমিডিয়েট গুডস, আমাদের পেট্রোলিয়াম, এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আমরা বড় মাপের একটা দিয়েছি। যেমন আমি আপনাকে সামান্য একটা হিসাব দিয়ে বলি যে গত 25-এর অর্থ বছরে যেটা অধ্যাপক ইউনূস পুরোপুরি পেয়েছেন, সেখানে ক্যাপিটাল মেশিনারি 25 ভাগের পতন ঘটানো হয়েছে। আর আমাদের আমদানির ব্যাপারটা কি, আমাদের আমদানি আর একটা উন্নত দেশের আমদানি এক না। উন্নত দেশের আমদানির মধ্যে যেরকম ভোগ্য পণ্য থাকে, আমাদের আমদানির 65 ভাগই হচ্ছে ক্যাপিটাল মেশিনারি, ইন্টারমিডিয়েট গুডস, র ম্যাটেরিয়ালস, এগুলো থাকছে, পেট্রোলিয়াম, এই জিনিসগুলো থাকছে। তো এই জিনিসগুলোর ব্যাপক মাত্রায় কোষনি দিয়ে এই যে রিজার্ভটা বাড়ানো হয়েছে এটা কৃতিত্বের ব্যাপার, ঠিক আছে, একটা জায়গায় একটা ইন্ডিকেটর ভালো পাওয়া গেছে, কিন্তু ওই ইন্ডিকেটরটা সবকিছু নয়। এই জায়গাগুলো মানে শুধু রিজার্ভের এই জিনিসটা দেখানো, এবং সেটা দেখানো হচ্ছে এইভাবে, যেমন ধরুন একজন মানুষ প্রতিদিন একটা খাদ্য গ্রহণ করে,
তো হঠাৎ করে তার ক্ষুধা মান্দ রোগে আক্রান্ত হলো, সে খেতে আর পারে না, তখন তার গোলায় ধান মোটামুটি রিজার্ভ ভালো আছে, এটা কিছু বলার কি, এটা নিয়ে গর্ব করার কিছু নেই। সে তো খেতেই পাচ্ছে না এখন। মানে আমাদের বিনিয়োগটা কমে গেছে এই সরকারের আমলে। যদি বৎসরগত হিসাবে আমরা দেখি 1.5 বছরে যে বিনিয়োগের একটা ব্যাপক পতন ঘটেছে, যেমন ধরুন 24% ছিল জিডিপি প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটা এখন 22.48, 22.48 হয়েছে এই গত সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত অথবা জুলাই পর্যন্ত। কিন্তু এরপর বর্তমান সময় যদি আমি নেই, এটা হয়তো 22 নামবে। এটা এখানে বেশ মানে $7-8 বিলিয়ন মতো যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি। আর ওই দিক দিয়ে আমাদের রেমিটেন্সটা বেড়েছে। এটার একটা কারণ হচ্ছে যে এক্সচেঞ্জ রেটটা ভালো অবস্থায় ছিল। এক্সচেঞ্জ রেটটা অন্তত গভর্নর কিছু কাজ করেছেন এখানে, এই সরকারের মধ্যে কাজ করলে তিনিই কিছু করেছেন, আর কেউ কোনো কাজ করেনি, অর্থ মন্ত্রণালয় কাজ করেনি বা করতে পারেনি। তো এখানে $20.5 বিলিয়ন হলো 31 জুলাই 24-এর। এটা এখন 29 আমরা দেখতে পাচ্ছি, $29.7 বিলিয়ন। মানে এখানে $9 বিলিয়ন মতো যে বাড়তি, এটা মূলত এসেছে রেমিটেন্স থেকে। এবং আরেকটা এসছে বিনিয়োগ কমে যাওয়ার জন্য, আমদানি কমিয়ে পেট্রোলিয়াম কমে গেছে, আমাদের ইন্টারমিডিয়েট গুড কমে গেছে। এই যে এই বছরেরই ইন্টারমিডিয়েট গুড কমে গেছে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যেই, এইটুক সময়ের মধ্যে 16% কমে গেছে মূলধনী পণ্য, 13% কমে গেছে ইন্টারমিডিয়েট গুডস মধ্যবর্তী পণ্য, এবং পেট্রোলিয়াম কমে গেছে 9%। এই সবগুলো যোগ করে দেখবেন যে এখান থেকেও একটা ব্যাপক অঙ্ক বেরিয়ে আসে, যেটা এই যে যতটুকু রিজার্ভ বেড়েছে তার চেয়ে অনেক বেশি। সুতরাং এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে এখানে ভালো একটা শুভঙ্করের ফাঁকি আছে, এছাড়া তার কোনো অর্জন নেই। এবং সময়ে আমি বলে দিচ্ছি আগামী আরো 6 মাসে আরো অনেকগুলো লুপহোল বেরিয়ে আসবে, যে অধ্যাপক ইউনূস আমি মনে করি ইতিহাসের মধ্যে সবচেয়ে অদক্ষ এবং অর্থনৈতিক ভাবে সবচেয়ে অপটু একটা সরকার ছিল, যেটা এই দীর্ঘায়ন, তার 18 মাসের দীর্ঘায়ন অর্থনীতিকে আরো ক্ষতিগ্রস্ত করেছে। যেই চিঠিটি বিএনপি সরকারের পক্ষ থেকে ইআরডি থেকে দেয়া হয়েছে, জাতিসংঘে পাঠানো হয়েছে, সেই চিঠিতে কিন্তু তারা ডক্টর ইউনূসকে কোনো দায়ী করেনি বা এই সরকারকে দায়ী করেনি, তারা আন্তর্জাতিক মহলকেও দায়ী করেছে। আমি একটু পড়ে শোনাচ্ছি, দর্শক যারা আছেন তারা চিঠিতে বলা হয়েছে, আমি প্রথম আলোকে কোট করছি, প্রথম আলো নিউজটা থেকে আমি কোট করছি। তারা উল্লেখ করেছে যে প্রথম আলো এই সরকারের বরাত দিয়ে তারা বলেছে, চিঠিতে এলডিসি পরবর্তী বাণিজ্য সুবিধা নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য জটিলতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পরিবর্তন এবং প্রতিযোগী দেশগুলোর নতুন মুক্ত বাণিজ্য চুক্তি। এদিকে সাম্প্রতিক সময়ে পণ্য রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। জ্বালানি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে বাংলাদেশ অতিমাত্রায় তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। এই অবস্থায় স্বল্প সময়ের মধ্যে বাণিজ্য সুবিধা হারালে প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়ন গতি দুর্বল হতে পারে, এমন সতর্কতার কথা এই সরকার বলেছে। আপনি যে কথাটি বললেন, তাহলে আমরা যদি সোজা কথায় বুঝতে চাই এটা, যে একদম বাংলাদেশ এই আগামী নভেম্বরের 24 তারিখ সার্টিফিকেট পাওয়ার কথা ছিল, সেইটা এখন স্বেচ্ছায় আমরা আপনার কথা অনুযায়ী যে না আমি সার্টিফিকেট নিব না, আমি পাস করলাম, আমি আমার ইন্টার্নশিপ শেষ হলো, টেস্ট পরীক্ষা সবকিছুই শেষ হলো, কিন্তু আমি সার্টিফিকেট নিব না, আমার 3 বছর পরে সার্টিফিকেট দাও। তাহলে এইটার যে খারাপ ইম্প্যাক্টটা কি? বুঝলাম যে দেশকে এই সরকার একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, যে লোফার্স গুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করবে, কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্টটাও তো একটা নিশ্চয়ই কিছু